আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? না, আমরা সত্যিই ভুলতে পারি না তাদের, যারা আমাদের প্রাণের চেয়ে প্রিয় বাংলা ভাষার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? আমরা এখন যাচ্ছি নোয়াখালীর পাশের জেলা ফেনী জেলার দাগনভূঞা উপজেলার সালামনগরে, যেখানে রয়েছে আমাদের প্রাণপ্রিয় ভাষার জন্য জীবন বিলিয়ে দেয়া ভাষা শহীদ আব্দুস সালামের বাড়ি। আমরা এখন এসে পৌঁছেছি ভাষার জন্য প্রাণ বিলিয়ে দেওয়া আব্দুস সালামের নিজ গ্রাম সালামনগরে, এবং এখানে আমরা তার বাড়ি, তার নিজ সে খেলার মাঠ এবং তার সে যে গোসল করতো ফেনী নদী, সে নদীটিও রয়েছে। আমরা এখন এটা হচ্ছে তার গ্রামের প্রবেশ পথ, এবং এই পথে আমরা প্রবেশ করবো এবং তার গ্রাম দেখব। আমরা এখন যাচ্ছি ভাষা শহীদ আব্দুস সালামের গ্রামের পথ ধরে। ভাষা শহীদ আব্দুস সালাম শহীদ হলে তার নামানুসারে এই গ্রামের নাম লক্ষণপুর থেকে সালামনগরে রূপান্তরিত করা হয়। এই সেই ফেনী ছোট নদী, যে নদীর তীরে বেড়ে উঠেছিলেন ভাষা শহীদ আব্দুস সালাম। তার স্মরণে এই সালামনগরী স্থাপন করা হয় শহীদ সালাম স্মৃতি জাদুঘর এবং গ্রন্থাগার। সামনেই আমরা জাদুঘরটি দেখতে পাব। এটি শহীদ সালাম স্মৃতি জাদুঘর। আমরা এখন জাদুঘর চত্বরে প্রবেশ করছি। এই চত্বরে ২০১১ সালে লক্ষণপুর প্রাথমিক সরকারি বিদ্যালয়টি স্থাপিত হয়েছে এবং একটি শহীদ মিনার স্থাপন করা হয়। এটি হচ্ছে শহীদ সালাম স্মৃতি জাদুঘরের মূল ভবন। এটি লক্ষণপুর প্রাথমিক বিদ্যালয়। ভাষা শহীদ আব্দুস সালামের স্মৃতিতে ২০১৪ সালে শহীদ মিনারটি স্থাপন করা হয়। জাদুঘরটি ২৬শে মে ২০০৮ খ্রিস্টাব্দে বিশ্ব সাহিত্য কেন্দ্রের চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আবু সাইন উদ্বোধন করেন। আমরা এখন জাদুঘরের ভিতরে প্রবেশ করব। জাদুঘরটিতে আনুমানিক ১০,০০০ বই রয়েছে। কার্যদিবসে পাঠক সংখ্যা কম থাকলেও বন্ধের দিন এখানকার পাঠক সংখ্যা চোখে পড়ার মতো। আমরা এখন এই গ্রন্থাগারের গ্রন্থাগারিক এবং ভাষা শহীদ আব্দুস সালামের ভাতিজির সঙ্গে কথা বলবো এবং তার অনুভূতি জানতে চাইব। আমার নাম খাদিজা বেগম। আমি ভাষা শহীদ সালাম স্মৃতি জাদুঘর গ্রন্থাগারে লাইব্রেরিয়ান পদে আছি। এখানে প্রতিদিন গড়ে ২০ থেকে ২৫ জন মানুষ হয়। প্রতিদিনই অনেক দর্শনার্থী আসে, পড়ালেখা করে, দেখতে আসে। আমি এখানে লাইব্রেরিয়ান পদে চাকরি পেয়ে নিজেকে গর্বিত মনে করি। ভাষা শহীদ আব্দুস সালামের গ্রামের পথ ধরে তার বাড়ির দিকে রওনা দিয়েছি। এটি ভাষা শহীদ আব্দুস সালামের বাড়ি। এই বাড়িটি কিছুদিন আগে নির্মাণ করা হয়। এই বাড়ির পাশে ২টি পুকুর রয়েছে, তার মধ্যে এটি একটি। অন্য পুকুরটি রয়েছে এই পাশে। এই পুকুরটি ভাষা শহীদ আব্দুস সালাম গোসলের কাজে ব্যবহার করতেন। এটাই হচ্ছে ভাষা শহীদ আব্দুস সালামের পুরনো বাড়ি। এই ঘরেই তিনি অসংখ্য রাত যাপন করেছেন। বর্তমানে ঘরটি পরিত্যক্ত অবস্থায় আছে। ভাষা শহীদ আব্দুস সালাম এই শিশুদের মতোই তার শৈশবকাল এই উঠানে খেলাধুলা করে কাটিয়েছেন। আমরা এখন কথা বলবো ভাষা শহীদ আব্দুস সালামের ছোট। আসসালামু আলাইকুম। আমি ভাষা শহীদ সালামের ছোট ভাই সিনিয়র ওয়ান প্রফেসর আব্দুল করিম। আমরা ৪ ভাই ২ বোন ছিলাম। বর্তমানে আমার ভাই বোনদের ভিতরে শুধু আমি একমাত্র জীবিত, এবং অন্যান্য ভাই বোনদের আত্মীয় স্বজনরা আছে। তো আমার বড় ভাই
ডাইরেক্টর অফ কমার্শিয়াল ইন্ডাস্ট্রিতে ঢাকাতে চাকরি করতেন। উনি তখন রেকর্ড কিপার হিসেবে ছিলেন। যখন আন্দোলন শুরু হয় তখন উনি প্রথম তো জানতেনই না, কিন্তু যখন আন্দোলন শুরু হয় তখন উনি ঘর থেকে বেরিয়ে অফিসেও আসবেন এবং মিছিলে জয়েন করেন। মিছিলে জয়েন করার পরেই কিছুক্ষণ পরেই ওনার গায়ে গুলিবিদ্ধ হয়। তো এটা নীলক্ষেত ব্যাটারিকের সামনে এতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গেটের সামনে, তো যেখানে এখন শহীদ মিনার হয়েছে সেখানেই উনি গুলিবিদ্ধ হয়। তারপর উনি যখন বাড়িতে খবর আসে তখন তো আমি তো তখন একেবারেই ছোট, তখন আমার বয়স একেবারেই কম। তারপরে মা বাবা তো যান নাই, বাবা একটু ওখানে ঢাকা গেছেন, ঢাকা জায়গা দেখেন যে উনি হাসপাতালে প্রায় 1.5 মাস কাল চিকিৎসাধীন ছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 1.5 মাস কাল ওখানে চিকিৎসাধীন থাকার পর উনি ইন্তেকাল করেন। সরকার আমাদেরকে বর্তমানে 1,20,000 টাকা করে অনুদান দান করেন। আমার আরজ বাসা শহীদ সালাম ইন্তেকালের পর আজ পর্যন্ত ওনার কবরগাত্রটি চিহ্নিত করে পাকাকরণ বা উন্নয়ন করার কোনো কাজ আমরা হাতে নিতে পারিনি। তো আমার আরজ ওনার কবরগাত্রটিও বাসা শহীদ বরকতের পাশেই জায়গা আছে, খালিও আছে, ওখানে এখনও পড়ে আছে। তো কবরগাত্রটি যেন সরকারিভাবে উন্নয়ন করার পদ্ধতি গ্রহণ করা হয় সেই জন্য আমি আবেদন করছি। আমাদের ভাই বা আরও অন্যান্যরা সংগ্রাম করে আত্মাহুতি দিয়েছেন, তাদের এই ভাষা পরিবর্তন করে যারা কিছু ব্যতিক্রম ভাষা ব্যবহার করে তাদের জন্য আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করি। যেন আমাদের বাংলা ভাষাকে সঠিক উচ্চারণ সঠিকভাবে ব্যবহার করে, এটাই আমি আবেদন করি। আমরা এখন কথা বলবো ভাষা শহীদ আব্দুস সালামের ভাতিজির সঙ্গে। আমি বাসা শহীদ সালামের ভাতিজি, ওনার ছোট ভাইয়ের মেয়ে, সুবেদার করিম সাহেবের মেয়ে। তো আমি এটা নিয়ে খুবই গর্ববোধ করি যে একজন ভাষা শহীদের পরিবারের আমি একজন সদস্য। যে ভাষা শহীদদের মধ্যে ভাষা শহীদ সালাম এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমার খুবই গর্ববোধ করতেছি। যে কিন্তু আমার একটা বিষয় খুবই কষ্ট লাগে যে শুধুমাত্র ফেব্রুয়ারি মাস আসলে ভাষা শহীদদের নিয়ে সমস্ত আচার অনুষ্ঠান এবং কি ওনাদের জন্য স্মরণ সভা সব শুরু হয় ওই মাস আসলেই, কিন্তু বছরের আর 11টি মাস ওনাদের কোনো সরকার, কোনো প্রতিষ্ঠান, কোনো কেউ ভাষা শহীদদের মনে হয় যে মানে খোঁজে নেয়। মহান ভাষা আন্দোলনে আব্দুস সালাম অনবদ্য ভূমিকা রাখায় বাংলাদেশ সরকার তাকে 2000 সালে মরণোত্তর 21 পদক প্রদান করেন। এছাড়াও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান থেকে তিনি সম্মাননা পেয়েছেন। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রাবাসের নাম ভাষা শহীদ আব্দুস সালামের নামানুসারে রাখা হয়। ভাষা শহীদ আব্দুস সালামের স্মৃতিতে 2000 সালে ফেনী স্টেডিয়ামের নাম বদলে রাখা হয় ভাষা শহীদ সালাম স্টেডিয়াম এবং দাগনভূঞা উপজেলা মিলনায়তনকে 2007 সালে ভাষা শহীদ সালাম মিলনায়তন করা হয়। দিন শেষে ফিরে যাচ্ছি আপন ঠিকানায়। শুধু একটাই অনুরোধ সবার কাছে, ভাষা শহীদদের এবং আমাদের প্রাণপ্রিয় ভাষাকে যেন সবাই আমরা উপযুক্ত সম্মানটুকু দিই।